নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের সামনে নিয়ে আসছে শ্রুতিপাঠ্য রূপে বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ। এর মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চৈত্রহীন উপন্যাস, হুমায়ুন আহমেদ রচিত আজ হিমুর বিয়ে উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কালের মন্দিরা উপন্যাস, শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাস। এই সমস্ত উপন্যাসগুলি পর্ব আকারে প্লেলিস্ট রূপে আমার চ্যানেলে রয়েছে। শ্রোতা বন্ধুদের অনুরোধ রইবে সেই সমস্ত প্লেলিস্টগুলি একবার শুনে নেওয়ার জন্য। আজ আমি আপনার সামনে নিয়ে এসেছি কালের মন্দিরা উপন্যাসটি। এই উপন্যাসের বাকি পর্বগুলিও প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে রয়েছে। শ্রোতা বন্ধুদের অনুরোধ থাকবে সেই প্লেলিস্টের ভিডিওগুলি একবার শুনে নিয়ে তারপর আজকের পর্বটি শোনার জন্য। তাহলে আজকের পর্বে ঘটনা পরম্পরা তাদের বুঝতে সুবিধা হবে। আর পর্বগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক কালের মন্দিরা উপন্যাসের ত্রয়োদশ পর্ব, জৈন পরিব্রাজক। সূর্যোদয়ের সঙ্গে পান্থশালা দ্বার খুলিল। বার্ষিক স্বার্থবাহ ইতিপূর্বেই উষ্ট্রগর্ধবের পৃষ্ঠে পণ্যভার চাপাইয়া প্রস্তুত ছিল। তাহারা পান্থশালার শুল্ক চুকাইয়া দিয়া বাহির হইয়া পড়িল। তাহারা সারা আর্যাবর্তে পরিভ্রমণ করিবে। পথপার্শ্বে অলস্যবশে বিলম্ব করিলে চলিবে না। চিত্রক রাত্রে ঘুমায় নাই, কিন্তু সেজন্য তাহার শরীরে তিলমাত্র ক্লান্তিবোধ ছিল না। সে দেখিল পান্থশালা শূন্য হইয়া গিয়াছে, কিন্তু রথটার কক্ষদ্বার এখনও রুদ্ধ। রাজকুমারীর এখনও ঘুম ভাঙে নাই। চিত্রক মনে মনে গত রাত্রির অলীক ভয় ভাবনার কথা চিন্তা করিতে করিতে প্রাচীর বেষ্টনের বাহিরে গিয়া দাঁড়াইল। নবীন রবিকরে উপত্যকা ঝলমল করিতেছে। তৃণপ্রান্তে তখনও শিশির বিন্দু শুকায় নাই। হিমাদ্র মন্থর বায়ু শরীর পুলকিত করিতেছে। চিত্রক উৎফুল্ল নেত্রে চারিদিকে তাকাইয়া দেখিতে লাগিল। আজ তাহার চোখে প্রকৃতির রং বদলাইয়া গিয়াছে। চারিদিকে দেখিতে দেখিতে তাহার চোখে পড়িল কাল রাত্রে যেখানে সে আগুনের প্রভা দেখিয়াছিল, সেইখানে আকাশ ও দিগন্তের সঙ্গমস্থলে অনেক পক্ষী উড়িতেছে। আর কোনো দিকে অমন ঝাঁক ঝাঁক বাঁধিয়া পক্ষী উড়িতেছে না। পক্ষীগুলিকে আকাশের পটে সঞ্চরমান কৃষ্ণবিন্দুর ন্যায় দেখাইতেছে। চিত্রক অনেকক্ষণ স্থির নেত্রে সেই দিকে চাহিয়া রহিল। এই সময় রথটা বাহিরে আসিয়া তাহার পাশে দাঁড়াইলেন। চিত্রক সহাস্য হৃদ্যতার সহিত তাহাকে সম্ভাষণ করিল। রাত্রে সুনিদ্রা হইয়াছিল। রথটা তাহার মুখ হইতে দৃষ্টি সরাইয়া নিম্নে নদীর পানে চাহিলেন। বলিলেন, হাঁ, আপনার? চিত্রক অম্লান বদলে বলিল, আমারও, খুব ঘুমাইয়াছি। রথটা নদীর পানে একটু চাহিয়া রহিলেন। আজ তাহার মনের ভাব অন্য প্রকার, একটু চাপা, একটু অন্তর্মুখী। চিত্রকের মনোভাব কিন্তু সম্পূর্ণ বিপরীত। সে অন্তরে এক অপূর্ব প্রীতি, প্রগলভ উদ্দীপনা অনুভব করিতেছে। কোনো অজ্ঞাত উপায়ে এই রাজকুমারীর উপর তাহার যেন সম্পূর্ণ অধিকার জন্মিয়াছে। যাহার জন্য জাগিয়া রাত কাটাইতে হয়, তাহার প্রতি সম্ভবত এই রূপ অধিকার বোধ জন্মে। সে জিজ্ঞাসা করিল, আপনি কি যাত্রার জন্য প্রস্তুত? রথটা বলিলেন, আমি প্রস্তুত, কিন্তু দুদণ্ড পরে যাত্রা করিলেও ক্ষতি নাই বলিয়া গিরিক্রোড়স্থ নির্জন পান্থশালাটির প্রতি সস্নেহ দৃষ্টিপাত করিলেন। চিত্রক হাসিয়া উঠিল, বলিল, সত্য বলুন, এই পান্থশালার প্রতি আপনার মমতা জন্মিয়াছে? রথটা স্মিত মুখে বলিলেন, তা জন্মিয়াছে। ফিরিবার পথে আবার এখানে রাত্রিযাপন করিব। মনে মনে ভাবিলেন, ফিরিবার সময় সঙ্গে অনেক লোক থাকিবে, এমন রাত্রি আর হইবে কি? দুই একটি অন্য কথার পর চিত্রক পশ্চিম দিকে হস্ত প্রসারিত করিয়া বলিল, দেখুন দেখুন তো, কিছু দেখিতে পাইতেছেন? রথটা চক্ষের উপর করতলের অন্তরাল রাখিয়া কিছুক্ষণ দেখিলেন।
অনেক পাখি উড়িতেছে। কি পাখি? চিত্রক বলিল, চিল্ল শকুন। রট্টা চকিতে চিত্রকের পানে চাহিলেন, কিন্তু এই সময়ে তাহাদের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট হইল। পান্থশালার সম্মুখে ও দুই পাশে পথের তিনটি শাখা এতক্ষণ শূন্য পড়িয়াছিল। পারসিক স্বার্থবাহ অনেক পূর্বেই গিরিসংকটের মধ্যে অদৃশ্য হইয়া গিয়াছিল। এখন উত্তর দিক হইতে কয়েকটি মানুষ আসিতেছে দেখা গেল। তাহাদের সহিত উষ্ট্র গর্ধব নাই, কেবল কয়েকটি মানুষ অদ্ভুত বেশভূষা পরিয়া পৃষ্ঠে ঝোলা বহিয়া পদব্রজে আসিতেছে। চিত্রক বিস্মিত হইল। প্রাতঃকালে পান্থশালায় যাত্রী আসে না, কোথা হইতে আসিবে? নিকটে কোথাও জনালয় নাই, তবে ইহারা কে? যাত্রীগণ আরও কাছে আসিলে চিত্রক দেখিল, ইহারা বেশভূষাই শুধু অদ্ভুত নয়, আকৃতিও অদ্ভুত। ক্ষুদ্রাকৃতি মানুষগুলির মুখ বর্তুলাকার, হুন উচ্চ, চক্ষু তীর্যক। চিত্রক অনেক দেশ ভ্রমণ করিয়াছে, কিন্তু এরূপ আকৃতি মানুষ কখনো দেখে নাই। পান্থশালার সম্মুখে আসিয়া পথিক দল দাঁড়াইল। 4 জন পথিক, তন্মধ্যে একজন বৃদ্ধ। মুখে অতি সামান্য শুক্ল শ্মশ্রুকুম্ভ আছে, দেহ কৃশ ও শ্রমসহিষ্ণু, মুখের ভাব দৃঢ়তাব্যঞ্জক। ইনি এই দলের নেতা, সন্দেহ নাই। চিত্রক ও রট্টা পরম কৌতূহলের সহিত ইহাদের দর্শন করিতেছিলেন। বৃদ্ধ কিছুক্ষণ তাহাদের নিরীক্ষণ করিয়া সাগ্রহে অগ্রসর হইয়া আসিলেন এবং তাহাদের সম্ভাষণ করিলেন। চিত্রক ও রট্টা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বৃদ্ধের কণ্ঠস্বর মধুর ও মন্দ্র, কিন্তু তাহার ভাষা চিত্রক বুঝি বুঝি করিয়াও বুঝিতে পারিল না। যেন পরিচিত ভাষা, অথচ উচ্চারণের বিকৃতির জন্য ধরা যাইতেছে না। চিত্রক রট্টাকে হ্রস্ব কণ্ঠে জিজ্ঞাসা করিল, কিছু বুঝিতে পারিলেন? রট্টা বলিলেন, না, ইহারা বোধ হয় চীন দেশীয়। চিত্রক তখন বৃদ্ধকে প্রশ্ন করিল, আপনারা কে, কি চান? বৃদ্ধ উত্তর দিলেন, কিন্তু এবারও চিত্রক কিছু বুঝিল না। সে মাথা চুলকাইয়া শেষে জম্বুককে ডাকিল, বলিল, তোমার নতুন অতিথি আসিয়াছি। ইহারা কে? জম্বুক নবাগতকে দেখিয়া বলিল, ইহারা চৈনিক পরিব্রাজক। এইরূপ পথিক মাঝে মাঝে এই পথে আসেন। ইহাদের ভাষা তুমি বুঝিতে পারো? পারি। ইহারা পালি ভাষায় কথা বলেন। ভালো, জিজ্ঞাসা করো আমাদের নিকট কি চান? জম্বুক বৃদ্ধকে প্রশ্ন করিল এবং তাহার উত্তর শুনিয়া বলিল, ভিক্ষু জানিতে চান ইনি রাজকন্যা রট্টা যশোধরা কিনা। চিত্রক সন্দেহপূর্ণ নেত্রে ভিক্ষুকে নিরীক্ষণ করিয়া বলিল, এ প্রশ্নের উত্তর পরে দিব, অগ্রে আমার প্রশ্নের উত্তর দিতে বল। অতঃপর জম্বুকের মধ্যস্থতায় ভিক্ষুর সহিত চিত্রকের নিম্নরূপ প্রশ্নোত্তর হইল। চিত্রক, আপনি কি, কোথা হইতে আসিতেছেন? ভিক্ষুক। ভিক্ষুকের উত্তর, আমার নাম টো ইয়ং, আমরা চীন দেশ হইতে আসিতেছি। ইহারা আমার শিষ্য। চিত্রকের প্রশ্ন, চীন দেশ কত দূর? ভিক্ষুকের উত্তর, 2 বৎসরের পথ। চিত্রকের প্রশ্ন, কোথায় যাইবেন? ভিক্ষুকের উত্তর, কুশীনগর যাইব। লোকজ্যেষ্ঠ বুদ্ধ যেখানে দেহরক্ষা করিয়াছিলেন, সেই পবিত্র স্থানে দেহরক্ষা করিব, এই আশা লইয়া চলিয়াছি। এখন বুদ্ধের ইচ্ছা। চিত্রকের প্রশ্ন, এই জন্য এত দূর পথ আসিয়াছেন? অন্য কোনো উদ্দেশ্য নাই? ভিক্ষুর উত্তর, অন্য কোনো উদ্দেশ্য নাই। চিত্রকের প্রশ্ন, ক্ষমা করুন, আপনারা প্রাতঃকালে এখানে আসিলেন কি করিয়া? ভিক্ষু, আমরা অহিংসাধর্মী বৌদ্ধ, অস্ত্র ধারণ করা আমাদের নিষেধ, কিন্তু এ পথে দস্যু তস্কর আছে, তাই আমরা রাত্রিকালে পথ চলি, দেবাভাগে বিশ্রাম করি। কাল রাত্রে চন্দ্রোদয় হইলে যাত্রা করিয়াছিলাম। চিত্রক, কোথা হইতে যাত্রা করিয়াছিলেন? ভিক্ষুক, চষ্টন দুর্গ হইতে। রট্টা এতক্ষণ নীরবে শুনিতেছিলেন। এখন চষ্টন দুর্গের নাম শুনিয়া সাগ্রহে অগ্রসর হইয়া
আসিলেন। চষ্টন দুর্গ? তবে আমার পিতার সহিত আপনার সাক্ষাৎ হইয়াছিল? ভিক্ষু হাসিলেন, বলিলেন, আমি অনুমান করিয়াছিলাম তুমিই রাজকন্যা রট্টা যশোধরা। আমি তোমার পিতার নিকট হইতে কিছু বার্তা বহন করিয়া আনিয়াছি। ভাবিয়াছিলাম কপোতকূটে যাইতে হইবে। ভালোই হইল, পথেই তোমার দেখা পাইলাম। এখানে আমার কর্তব্য শেষ করিয়া নিজ কর্মে যাইব। রট্টা, পিতা কি বার্তা পাঠাইয়াছেন? ভিক্ষু, ধর্মাদিত্যের বার্তা সকলের নিকট প্রকাশ্য নয়, কিন্তু যখন দ্বিভাষীর প্রমুখাৎ কথা বলিতে হইতেছে তখন গোপন রাখা অসম্ভব। ভরসা করি ইহাতে ক্ষতি হইবে না। রট্টার মুখে শঙ্কার ছায়া পড়িয়াছিল। তিনি ক্ষীণকণ্ঠে বলিলেন, না, ক্ষতি হইবে না, আপনি বলুন। ভিক্ষু, ধর্মাদিত্য তোমাকে এই বার্তা পাঠাইয়াছেন, তুমি কদাপি চষ্টন দুর্গে আসিও না, আসিলে ঘোর বিপদ ঘটিবে। রট্টা স্থির বিস্ফারিত নেত্রে ভিক্ষুর পানে চাহিয়া রহিলেন। তারপর স্খলিত স্বরে বলিলেন, বিপদ ঘটিবে? কিরূপ বিপদ? ভিক্ষু, রাত যাত্রার পূর্বে ক্ষণেকের জন্য ধর্মাদিত্যের সহিত বিরলে সাক্ষাৎ হইয়াছিল। দুর্গাধিপতি কিরাত অতিশয় দুষ্ট। সে ছলনা দ্বারা তোমাকে চষ্টন দুর্গে লইয়া গিয়া বলপূর্বক বিবাহ করিতে চায়। ধর্মাদিত্যকে সে বন্দী করিয়া রাখিয়াছি। রট্টা, পিতাকে বন্দী করিয়া রাখিয়াছে? ভিক্ষু, কারাগারে বন্দী করে নাই, কিন্তু তাহার দুর্গ ত্যাগ করিবার অধিকার নাই, পত্র লিখিবার অধিকার নাই। কপোতকূটে যে পত্র গিয়াছিল তাহা ধর্মাদিত্য স্বেচ্ছায় লেখেন নাই। দীর্ঘ নীরবতার পর রট্টা চিত্রকের দিকে ফিরিলেন। তাহার মুখ রক্তহীন, কিন্তু চক্ষে চাপা আগুন। রুদ্ধস্বরে বলিলেন, কিরাতের যে এত দুঃস্পর্ধা হইবে তাহা স্বপ্নেও ভাবি নাই। এখন কর্তব্য কি? চিত্রক কিছুকাল নীরব থাকিয়া ভিক্ষুকে জিজ্ঞাসা করিল, মহারাজ কি কোনো অনুজ্ঞা দিয়াছেন? ভিক্ষু, না, তিনি কেবল রট্টা যশোধরাকে চষ্টন দুর্গে যাইতে নিষেধ করিয়াছেন। কিন্তু তোমাদের কর্তব্য এই দুর্জনের হস্ত হইতে ধর্মাদিত্যকে উদ্ধার করা। কিরাত মিষ্ট কথায় ধর্মাদিত্যকে মুক্তি দিবে না। তাহার কুর অভিপ্রায় ব্যর্থ হইয়াছে জানিলে সে আরও ক্রুদ্ধ হইবে, হয়তো ধর্মাদিত্যের অনিষ্ট করিতে পারে। রট্টা ব্যাকুল নেত্রে চিত্রকের পানে চাহিলেন। চিত্রক শান্ত স্বরে বলিল, আপনি অধীর হইবেন না। বিপদের সময় বুদ্ধি স্থির রাখিতে হয়। মহাশয়, আপনারা পরিশ্রমে পীড়িত, এখন বিশ্রাম করুন। জম্বুক, তুমি ইহাদের পরিচর্যা কর। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে আমার সঙ্গে থাকবেন, যখন আমি নতুন আর একটা পর্ব নিয়ে আসব তার প্রথম আপডেট আপনার কাছে যাতে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যে ব্যাপারে যুদ্ধবিগ্রহের গন্ধ আছে তাহাতে চিত্রক কখনো বুদ্ধিভ্রষ্ট হয় না। যুদ্ধের প্রাক্কালে প্রবীণ সেনাপতির ন্যায় সে সমস্ত দায়িত্বভার নিজ হস্তে তুলিয়া লইল। রথটার হাত ধরিয়া সে তাহাকে কক্ষে আনিয়া বসাইল। রথটার করতল তুষারের মতো শীতল, অধর ঈষৎ কম্পিত হইতেছে। নারী বাহিরে যতই পৌরুষের অভিনয় করুন, অন্তরে তিনি অবলা। চিত্রক তাহার সম্মুখে বসিল এবং ধীরভাবে তাহাকে 2-4টি প্রশ্ন করিয়া কিরাত ও চষ্টন দুর্গ সম্বন্ধে জ্ঞাতব্য বিষয় জানিয়া লইল। রট্টাও চিত্রকের সহিত কথা কহিতে কহিতে অনেকটা আত্মস্থ হইলেন। এখন কর্তব্য কি? এই প্রশ্নের উত্তরে চিত্রক বলিল, 2টি পথ আছে, কিন্তু আপনি যদি কিরাতকে বিবাহ করিতে সম্মত থাকেন তাহা হইলে কোনো পথেরই প্রয়োজন নাই। রট্টা বলিলেন, কিরাতকে বিবাহ করার পূর্বে আমি আত্মঘাতিনী হইব। চিত্রক বলিল, তবে 2 পথ। 1, কপোতকূটে ফিরিয়া যাওয়া, সৈন্যদল লইয়া চষ্টন দুর্গ অবরোধ করা। যতদূর জানি সৈন্য সংগ্রহ করিতে সময় লাগিবে। চষ্টন দুর্গের ন্যায় ক্ষুদ্র দুর্গও অন্তত 500 সৈন্যের কমে অবরোধ করা অসম্ভব। রট্টা প্রশ্ন করিলেন, দ্বিতীয় পথ কি? চিত্রক বলিল, দ্বিতীয় পথ স্কন্দগুপ্তের নিকট সাহায্য ভিক্ষা করা। রট্টা উচ্চকিত হইয়া চাহিলেন, স্কন্দগুপ্ত সাহায্য দিবেন? চিত্রক বলিল, তিনি ক্ষত্রিয় চূড়ামণি, তাহা শরণ লইলে তিনি অবশ্য সাহায্য করিবেন। তবে স্কন্দগুপ্তের শরণ লইব, তাহার নাম শুনিলে কিরাত ভয় পাইবে, বিরুদ্ধতা করিতে সাহস পাইবে না। তাহা সম্ভব, কিন্তু স্কন্দগুপ্তের কাছে কে যাইবে?
আমি যাইব, আপনি সঙ্গে থাকিবেন? চিত্রক ক্ষণেক মৌন রহিল, তারপর বলিল, আপনি নারী, লক্ষ লক্ষ সৈন্যপূর্ণ স্কন্দাবার নারীর উপযুক্ত স্থান নয়। অবশ্য আমি সঙ্গে থাকিলে বিশেষ ভয় নাই। অভিজ্ঞান অঙ্গুরীয় দেখাইয়া স্কন্দের সমীপে পৌঁছিতে পারিব। কিন্তু একটি কথা আছে। কি কথা? সকল কথা বলার সময় নাই। কিন্তু আমি যে স্কন্দগুপ্তের দূত, এ কথা তাহাকে বলা চলিবে না। আমি বিটঙ্ক রাজ্যেই একজন সেনানী, এই পরিচয় দিলেই হইবে। স্কন্দ আমাকে চেনেন না, সুতরাং কোনো গোলযোগের সম্ভাবনা নাই। কিন্তু কেন, ও কথা এখন জিজ্ঞাসা করিবেন না। আমাকে বিশ্বাস করুন, আমি বিশ্বাসঘাতকতা করিব না। রট্টা বলিলেন, আর্য চিত্রক, চিত্রক, আমি সম্পূর্ণ আপনার অধীন, আপনি যাহা বলিবেন তাহাই করিব। চিত্রক বলিল, আমি আপনার দাস, আপনার মঙ্গলের জন্য যাহা কর্তব্য তাহা করিব। স্কন্দগুপ্তের শরণ লয়, চন্দ্রগুপ্তের শরণ লয় স্থির। হ্যাঁ। চিত্রক উঠিয়া দাঁড়াইল, বলিল, তবে উঠুন, অবিলম্বে যাত্রা করিতে হইবে। দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া দাঁড়াইল। একটা কথা, আপনি এমনভাবে বস্ত্র পরিধান করুন যাহাতে আপনাকে কিশোর বয়স্ক পুরুষ বলিয়া মনে হয়। ইহা প্রয়োজন, বলিয়া তাড়াতাড়ি কক্ষ হইতে বাহির হইয়া গেল। রট্টার মুখে ধীরে ধীরে অরুণাভা ফুটিয়া উঠিল। তিনি কক্ষের দ্বার বন্ধ করিয়া দিয়া নূতনভাবে বেশ প্রসাধনে প্রবৃত্ত হইলেন। চিত্রক বাহিরে আসিয়া দেখিল, পাশেই একটি কক্ষে জৈন ভিক্ষুগণ আশ্রয় লইয়াছেন। জম্বুক তাহাদের পরিচর্যায় নিযুক্ত আছি। চিত্রক তাহাদের নিকটে গিয়া বলিল, জম্বুক ভিক্ষু মহাশয়কে আমি একটি প্রশ্ন করিতে ইচ্ছা করি। মহারাজ স্কন্দগুপ্ত সম্বন্ধে তিনি কিছু জানেন কি? প্রশ্ন শুনিয়া ভিক্ষু বলিলেন, জানি। স্কন্দগুপ্ত হুনদলের জন্য আসিয়াছেন, নিকটেই আছেন। চিত্রক, কোথায় আছেন? ভিক্ষু, এই উপত্যকার পশ্চিমে যে পর্বতশ্রেণী আছে তাহা পার হইলে আর একটি বৃহত্তর উপত্যকা আছে। স্কন্দগুপ্ত তথায় সৈন্য স্থাপন করিয়াছেন। চিত্রক, একথা আপনি কিরূপে জানিলেন? ভিক্ষু, চষ্টন দুর্গে শুনিয়াছি, জনৈক সৈনিক মৃগয়ায় গিয়াছিল, সে দেখিয়া আসিয়াছি। চিত্রক, তখন ভিক্ষুকে সাধুবাদ করিয়া জম্বুকে আড়ালে ডাকিয়া আনিল, বলিল, জম্বুক, আমরা স্থির করিয়াছি স্কন্দগুপ্তের শিবিরে যাইব। জম্বুক বলিল, সে ভালো কথা। চিত্রক বলিল, তোমাকে কপোতকূটে যাইতে হইবে। মন্ত্রী চতুর্ভট্টের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা তাহাকে বলিবে। তারপর তিনি যাহা ভালো হয় করিবেন। যথাজ্ঞা। এখন আমাদের অশ্ব আনিতে বল। এই বেলা যাত্রা করিলেই সূর্যাস্তের পূর্বে স্কন্দগুপ্তের শিবিরে পৌঁছিতে পারিব। জম্বুক অশ্ব আনিতে গেল। চিত্রক ফিরিয়া গিয়া রট্টার দ্বারে করাঘাত করিল। রট্টা দ্বার খুলিয়া নত চক্ষে সম্মুখে দাঁড়াইলেন। চিত্রক দেখিল, বেশ পরিবর্তন করিয়া রট্টাকে অন্য রূপ দেখাইতেছি। প্রথম যেদিন সে রট্টাকে দেখিয়াছিল সেদিনের মতোই তাহাকে সহসা নারী বলিয়া চেনা যায় না। ভস্যের তলে রূপের আগুন চাপা পড়িয়া আছে, কিন্তু মস্তকে শিরস্ত্রাণ নাই, বেণী শোভা পাইতেছে। তাহার কি হইবে? চিত্রক নিজ কটিবন্ধ খুলিয়া রট্টার মাথায় উচ্ছিষ বাঁধিয়া দিল। উচ্ছিষের অন্তরালে বেণীবন্ধ ঢাকা পড়িল। চিত্রক বিচারকের দৃষ্টিতে রট্টার আপাতমস্তক নিরীক্ষণ করিয়া গম্ভীর মুখে বলিল, এতক্ষণে ছদ্মবেশ সন্তোষজনক হইয়াছে। স্কন্দের সম্মুখে না পৌঁছানো পর্যন্ত ছদ্মবেশ আবশ্যক। যুদ্ধক্ষেত্র কিরূপ স্থান তাহা আপনি জানেন না, কিন্তু আমি জানি, তাই এই সাবধানতা। রট্টার চোখে জল আসিল। তিনি অবরুদ্ধ স্বরে বলিলেন, স্ত্রীজাতি বড় জঞ্জাল। চিত্রক মাথা নাড়িয়া বলিল, না, পুরুষ বড় জঞ্জাল। সত্যি এই উক্তি আজকের প্রেক্ষাপটে সত্যি খুবই প্রাসঙ্গিক। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে আমার চ্যানেলটিকে আপনার সঙ্গে রাখুন। আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাও লিখবেন, এবং যদি খারাপও লাগে তবে তাও কমেন্টের মাধ্যমে জানান,
তাহলে পরবর্তী পর্ব আরও উন্নত রূপে আপনার সামনে আমি উপস্থাপন করিতে পারি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে দ্য স্টোরি টেলার অয়ন আবার উপস্থিত হবে আপনার সম্মুখে খুব শীঘ্রই। নমস্কার।